কি চমক আসছে লন্ডন থেকে। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে থাকে ঘৃণা করে। আমরা সেই ডক্টর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে, জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে। সেই চরম ব্যবস্থা কি? এই সরকারকে বাতিল করে দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে। এখন দেশে আমরাই বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া দেশে আর নেই। ঠিক এভাবেই গর্বের সাথে নিজেদের মাফিয়া বলে দাবি করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত, গোসান্বিত, ইভেন প্রশ্ন তুলেছেন গেল 10 মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন, রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন। কি চমক আসছে লন্ডন থেকে। এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে, খুব স্বাভাবিক। এবং এই জুলাই প্রক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনায় আনতে পারছি না। সেই শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি দেশে ফেরার পর যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয়েছে আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য কিংবা আওয়ামী লীগের যে শাসনামল রয়েছে সেই শাসনামলের অবসান ঘটানোর জন্য সেই সকল কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13ই জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে। এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিক ভবিষ্যৎই এই বৈঠকের উপর নির্ভর করছে। বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বিএনপিকে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যেই লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে, সেগুলি এখন দেখার বিষয়। কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে। এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনড় থাকতেও পারেন, তারেক রহমান অনড় থাকতেও পারেন। তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে? গত 10 মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন, কখনো শীতল বাক্য, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া, তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপির যে বক্তব্যগুলো, সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়, সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা। আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই এবং যে উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয়। কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি, তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনূস মেনে নিলেন,
তারপরেও কি তার উপর আস্থা রাখা যায়? এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি। তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয়। অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয়, বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডক্টর ইউনূস মেনে নিলেন, কিন্তু কোনো শর্ত দিবেন কিনা, এই জন্য এই শর্তের কথা বলছি। বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে, এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা, তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা। যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে, সেক্ষেত্রে বিএনপি কে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে। তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। খুব স্বাভাবিক, নতুন সংবিধান গঠনের কথা আসবে। আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা। আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা, স্পষ্ট করে বলি। এবং এই জুলাই প্রোক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন তো দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যা আমরা কল্পনায় আনতে পারছি না। এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রোক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল, সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক কিছু জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ঠেকেছিল। এখন বিষয় হচ্ছে যে বিএনপি এই পর্যায়ে এসে তার অবস্থানটি সেই জায়গায় রাখতে পারবে কিনা বা রাখার জায়গা আছে কিনা। তখন আমরা এর মধ্যে বেশ কিছু জায়গায় দেখেছি বিএনপি নমনীয়তা, বিএনপি হাত ডাক দিয়েছে, অর্জন করেছে, কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে গেছে। যদি বলি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন বিএনপি পক্ষ থেকে তোলা হয়েছে, তার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটি হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ দাবি করেছিল তাদের কি সরানো হয়েছে? হয়নি। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। ইভেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে মুখ ঢেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে তুমুল বিতর্কিত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপি নেতারা, সেটি মানা হয়েছে? হয়নি। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো এপ্রিলে, বিএনপি সহ যে 52টি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, তাদের কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে? হয়নি। তো আলোচনা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে, আলোচনা করা হয়েছে আটলান্টিকের ওপাশ থেকে যে ওহিগুলো নাজিল হয় যেসব ব্যক্তির পক্ষ থেকে, তাদের সঙ্গে। তখন তারা এই জাতীয় ভাষণ, মানে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই তারা ডিসক্লোজ করে দিয়েছিল যে কি বলা হতে যাচ্ছে ভাষণে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি, যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা আর কোন রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করতে চায় না। তারা নির্বাচন কমিশন, সরকার কিংবা জনগণের উপরে ছেড়ে দেওয়ার কথা বলেছিল, সবকিছু মিলিয়ে। কিন্তু সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো বিএনপি কে বুড়ো আঙুল দেখিয়ে, একের পর এক বিএনপি বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে আর একটা ছোট কথা বা ছোট বিষয় আনতে চাই, মানে এত সব জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ে নেতাদের বিরুদ্ধে, তারেক রহমান কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। না পেরে তিনি প্রশাসনের সহায়তা চেয়েছেন, প্রশাসনকে তাদেরকে আটক করার কথা বলেছেন, কিন্তু প্রশাসন বা সরকার তাদেরকে আটক করছে না। কেন? কারণটি হচ্ছে যে বিএনপি ইমেজ নষ্ট করা, এটা এখন ওপেন সিক্রেট। বিএনপি যে বিপদে পড়তে যাচ্ছে
তার নমুনা বিএনপি বুঝতে মানে কতটা উপলব্ধি করতে পারছে আমরা জানি না। এবং 21শে মে সেনা প্রধানের বক্তব্যের পর, করিডোর, বন্দর, নির্বাচন ইস্যুর কথা বলার পরে যখন সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেল, আমরা পদত্যাগ নাটক দেখলাম, তখন বিএনপিকে ডেকে মোটামুটি নিজের অবস্থানটা আবার পোক্ত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপিকে ব্যবহার করে। এবং এর মধ্যে দিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে বিএনপি সম্পর্কে, যে কেন বিএনপি তার কঠোর অবস্থানটি বজায় রাখতে পারল না, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়টা আদায় করতে পারল না, অথচ তাদেরকে ডক্টর ইউনূস ব্যবহার করলেন। এরকম অনেক বিষয় থেকে এটুকু বলা যায় যে বিএনপিকে সরকার ব্যবহার করছে, ট্রাপে ফেলছে বারবার। অনুধাবন করা না করা এটি একান্তই বিএনপি বিষয়। এবং আরো একটি বিষয় এর সাথে উল্লেখ করতেই হয়, আওয়ামী লীগ সরকারে বা শেখ হাসিনার চাটুকার দালাল সাংবাদিক হিসেবে আমরা যাদেরকে চিহ্নিত করেছি, যে গণতন্ত্রের কবর রচনা করতে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করতে এই সাংবাদিকরা দালালি করেছেন, এই ধরনের এক শ্রেণীর সাংবাদিক এরই মধ্যে ডক্টর ইউনূসের আশপাশে ভিড়ে গেছে, আর ডক্টর ইউনূস কাছে টেনেছেন, বা তারা ডক্টর ইউনূসের চাটুকারিতা করে নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, নানান ধরনের পদ পদবি এর মধ্যে নিয়ে নিয়েছেন। আমরা দেখেছি তাদের কারো কারো পক্ষ থেকে এখন বিএনপির জয়গান গাওয়া হচ্ছে বিএনপিকে কনভিন্স করার জন্য যে বিএনপি দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল। বিএনপি কতটা দূরদর্শী সম্পন্ন রাজনৈতিক দল তা আগামীতে অচিরেই বোঝা যাবে। এবং এপ্রিলে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের বিরোধিতা যারা করছেন, বুঝতে হবে তারা ফ্যাসিস্ট শক্তির অনুসারী বা ফ্যাসিস্টদের ক্ষমতা আনতে চায়, অর্থাৎ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। কি অদ্ভুত কথা, কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় কিছু যৌক্তিক দাবি করলে সেটি আওয়ামী দালালি হয়ে যায়। যাই হোক, এখন এইগুলো বলে বিএনপিকে কাছে টানার একটি চেষ্টা, ঠিক আওয়ামী চাটুকার সাংবাদিক বা দালাল শ্রেণী যা আছে তাদের মতন করে। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আসলে বিএনপি কি করতে যাচ্ছে। যদি সত্যি মনে করে থাকে দেশের স্বার্থে, তার দলের স্বার্থে এটি করা প্রয়োজন, বিএনপি করবে, নচেত করবে না। আমার কথা হচ্ছে এই মুহূর্তে এই বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি দেশের আগামী সামগ্রিক ভবিষ্যতের জন্য একটা দিক নির্দেশনা হয়ে আসতে পারে, সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।